আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আপনাদের অনেক পছন্দের ও ভালোবাসার চরিত্র সেই ভবানী তান্ত্রিককে আমরা আবার ফিরিয়ে এনেছি আপনাদের মাঝে। তবে আজ গল্প নয়, আজ একটি গোটা উপন্যাস। একটু বড় হবে, তবে আমরা নিশ্চিত লেখক সঞ্জয় পাল তাঁর লেখনির জাদুতে আপনাদেরকে মুগ্ধ করে রাখবে এই 3 ঘন্টা। যে কোনো রকম তন্ত্রমন্ত্র, ভূত প্রেত ও অতিপ্রাকৃতিক বিষয় কেন্দ্রিক গল্পে আমরা নানাবিধ অবাস্তব ও অলৌকিক ঘটনার বিবরণ দেখতে পাই। না ইয়োর অক্টোপাস চ্যানেল, না লেখক, আমাদের কারোরই উদ্দেশ্য নয় এর প্রচার ও প্রসার। তাই শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও গল্পটিকে কেবলমাত্র গল্প শোনার আনন্দেই গ্রহণ করবেন। শুরু হচ্ছে ষড়রিপুর ষড়যন্ত্র, আজ প্রথম পর্ব। প্রকৃতি ও পরিবেশের সমস্ত অনুভূতি আমাদের মস্তিষ্ক উপলব্ধি করে শরীরের বিভিন্ন অংশে থাকা 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে, যাকে আমরা এক কথায় পঞ্চ ইন্দ্রিয় বলি। পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। প্রকৃতি ও পরিবেশের সমস্ত দৃশ্য, শব্দ, গন্ধ, স্বাদ এবং স্পর্শ আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই অনুভব করি। তারা সমস্ত অনুভূতি আমাদের শরীরের সবচেয়ে সক্রিয় অংশ মস্তিষ্কে সংকেত দিয়ে জানান দেয়। মস্তিষ্কই আমাদের সমস্ত শরীর বা দেহ পরিচালনা করে। কিন্তু প্রকৃতিতে থাকা কোনো সন্দেহজনক বস্তু বা জিনিস আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনুভব করলেও যদি মস্তিষ্ক ঠিকঠাকভাবে তার শনাক্তকরণ বা বিশ্লেষণ করতে সক্ষম না হয়, তখনই আমরা সেই বস্তু বা জিনিসের প্রতি কৌতূহলী হয়ে পড়ি। আর তখনই আমাদের শরীরে জেগে ওঠে এক অদৃশ্য ইন্দ্রিয়, যাকে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয়। মস্তিষ্ক তখন সেই বস্তু বা জিনিসকে ওই ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করে। কিন্তু কোনো প্রকারে যদি ওই বস্তু বা জিনিস ষষ্ঠ ইন্দ্রিয় শনাক্ত করতে অসফল হয়, তখনই আমাদের মস্তিষ্কে অলৌকিক শক্তির ভাবনা জাগরিত হয়। মুম্বাই শহর, রঙিন দুনিয়ার হাতছানি, নেশা ধরানো রঙিন স্বপ্নের এক বাস্তব দুনিয়া। যৌবনোচ্ছল উচ্ছ্বাসের সঙ্গে উদ্দাম জীবনের মিলিত ধারা, যা বয়ে চলেছে আরব সাগরের তট বেয়ে। মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব যেন এখানে রঙিন আলোয় ঢেকে গিয়েছে। তাই মানুষের অন্ধকার আদিম প্রবৃত্তিগুলো খুব সহজে অনুমেয় নয়। উজ্জ্বল আলোয় সেগুলো লুকিয়ে থাকে। কিন্তু সত্যিই কি তারা লুকিয়ে থাকে? একদম না। আলোর দুনিয়ায় শিকার ধরার জন্য তারা উঁত পেতে থাকে, আর শিকার পেলেই তারা ঝাঁপিয়ে পড়ে। লেট নাইট পার্টি, ডান্স ফ্লোরে নাচানাচির হুল্লোড়। ভিড়ের মাঝে বারের কাউন্টার টেবিলে নানান রঙিন পানীয় অর্ডার মতো বানিয়ে দিচ্ছে কাউন্টার বয়। একজন লাস্যময়ী যুবতী এগিয়ে এসে তার পছন্দের পানীয় অর্ডার দিল। নাচানাচির ফলে তার শরীর ঘর্মাক্ত, খুব টায়ার্ড ফিল করছে সে। সামনের টেবিলের একটা চেয়ারে সে বসে পড়ল। কিছু দূরে বসে থাকা আর এক যুবতী তাকে খুব রাগী দৃষ্টিতে আর চোখে দেখছে। ওয়েটার যুবতীর অর্ডার করা পানীয় নিয়ে যাওয়ার মুহূর্তে আরও একজন লাস্যময়ী যুবতী এগিয়ে এলো। ওয়েটারকে ডেকে সে বলল, এক্সকিউজ মি, ড্রিঙ্কটা আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি, আমি ওনাকে চিনি। অদম্য লাউডস্পিকারের আওয়াজে বার চত্বর গম গম করছে। এদিক সেদিক টলমল পায়ে সবাই নিচে চলেছে। লাল নীল আলোয় সকলে ঝলমলে হয়ে উঠেছে। আর তার মধ্যেই সেই যুবতী পানীয়র গ্লাসটা হাতে নিয়ে চেয়ারে বসে থাকা যুবতীর কাছে এসে গলাটা একটু খাঁকড়িয়ে ভারী গলায় বলল, ম্যাডাম, আপনার ড্রিঙ্ক। যুবতী মাথা উঁচু করে তাকে দেখেই চমকে উঠে বলল, আরে
শুভ্রা, তুই? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। শুভ্রা মুচকি হেসে বলল। কি ম্যাডাম, কেমন সারপ্রাইজ দিলাম? যুবতী চেয়ার থেকে ঝাঁপিয়ে উঠে তার গলা জড়িয়ে ধরে বলল। সারপ্রাইজ মানে? কতদিন পর তোর সাথে দেখা। শুভ্রা হাতে থাকা পানীয়র গ্লাসটা সামলাতে সামলাতে বলল। আরে আরে আস্তে বাবা, ড্রিঙ্কটা পড়ে যাবে তো। নিশুতি রাত, ঝড়ের গতিতে বিদেশি দামি গাড়িটা শহরের বুক চিরে শোঁ শোঁ আওয়াজে এগিয়ে চলেছে। চলন্ত গাড়ির সামনের সিটে তানিয়া শরীরটাকে একটু এলিয়ে দিয়ে ড্রাইভারের সিটে বসে থাকা রাঘবের দিকে একটু ঘেঁষে বসে বলল। জানো রাঘব, আজ পার্টিটা না খুব এনজয় করেছি। রাঘব স্টিয়ারিং থেকে বাঁ হাতটা সরিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে বলল। কিরকম শুনি? তানিয়া মুচকি হেসে বলল। আসলে আজ আমি পার্টিতে আমার লাইফের দুটো দিক দেখলাম, একটা অতীত আর একটা বর্তমান। তানিয়ার কথা শুনে রাঘব বলল। ঠিক বুঝলাম না তো। তানিয়া আবার মুচকি হেসে বলল। ছাড়ো, তোমাকে আর বুঝতে হবে না। আচ্ছা, তোমার শুভ্রার কথা মনে আছে? রাঘব একটু চিন্তা করে মুখে বারবার আঙুল ঠেকিয়ে বলতে বলতে বলল। সু সু শুভ্রা, ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সেই কলকাতার বান্ধবী যে সবসময় তোমার উপর জেলাসি ফিল করতো, তোমার সব কাজে বাধা দিত। ঠিক ধরেছ, সেই অতীত আজকে আমার সামনে আবার উপস্থিত হয়েছিল। রাঘব একটু অবাক সুরে বলল। সে কি? হ্যাঁ, সেই শুভ্রা যে আমাকে কলকাতার নামকরা প্রডিউসারের কাজ পেতে বাধা দিয়েছিল, যার জন্যই আমার এই মুম্বাই আসা। আজ মনটা খুব হালকা লাগছে জানো তো। একদিকে শুভ্রা আর অন্যদিকে নাতাশা। জানো, আজ পার্টিতে নাতাশা আমাকে আর চোখে দেখছিল। অতীত ও বর্তমান কম্পিটিটর দুজনকেই আমি মোক্ষম জবাব দিয়েছি। এই বাই দ্য ওয়ে, এই উইকেন্ডে আমার বার্থডে পার্টির কথাটা তোমার মনে আছে তো? রাঘব মুচকি হেসে বলল। সে আর বলতে। আমি কিন্তু ওদের দুজনকেই পার্টিতে ইনভাইট করেছি, তাই পার্টিটা যেন খুব জমকালো হয়। রাঘব ঘাড় নাড়িয়ে বলল। যথা আজ্ঞা ম্যাডাম। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে নাতাশার বাবা দৌড়ে এলেন। নাতাশার রুমে এসে দেখলেন বেডের ফুড স্ট্যান্ডের দিকে থাকা আয়নাটা ভেঙে খান খান হয়ে পড়ে আছে। নাতাশার দুহাত বেয়ে রক্ত ঝরে পড়ছে। সেই অবস্থায় সে হাত পা ছুঁড়ে চিৎকার করে বলছে। তোকে তোকে আমি ছাড়বো না তানিয়া, তুই আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছিস, তোকে আমি মেরেই ফেলবো। নাতাশার বাবা দৌড়ে গিয়ে তাকে ধরার মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলল। সত্যি তানিয়ার বার্থডে পার্টিটা বেশ জমকালোভাবেই আয়োজন করেছে রাঘব। খুব বড় ব্যবসায়ী ঘরের একমাত্র ছেলে সে। নিজেও সদ্য ব্যবসার হাল ধরেছে। কলকাতাতেই তানিয়ার সঙ্গে তার আলাপ। নিজেদের তৈরি একটা ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল খোঁজার জন্যই তার কলকাতাতে আগমন ঘটেছিল। তারপর তানিয়ার সঙ্গে পরিচয়, রিলেশনশিপ। বছর তিনেকের সম্পর্ক এখন বেশ শক্তপোক্ত। খুব জলদি তারা বিয়ে করবে। রাঘবের জন্যই তানিয়ার অ্যাক্টিং কেরিয়ার খুব কম সময়ের মধ্যে তর করে এগিয়ে চলেছে। ফ্ল্যাটটা বেশ জমকালোভাবেই সাজানো হয়েছে, যেন চাঁদের হাট বসেছে। বলিউডের অনেক নামজাদা ব্যক্তিত্ব তানিয়ার ফ্ল্যাটে উপস্থিত হয়েছে, কিন্তু তানিয়া যেন কেক কাটতে একটু গড়িমসি করছে। রাঘব তানিয়ার কাছে গিয়ে ফিসফিস করে বলল। কি ব্যাপার জানো, এখনো কার অপেক্ষা করছো? সবাই ফুর্তির জোয়ারে ভেসে যাচ্ছে। মিউজিক সিস্টেমে হালকা মিউজিকের তালে রাঘব তানিয়াকে নিয়ে বেশ কয়েকবার নাচার চেষ্টা করেছে, কিন্তু তানিয়া যেন একটু অন্য মনস্ক। সে বারবার ফ্ল্যাটের দরজার দিকে তাকাচ্ছে, যেন কারোর অপেক্ষা করছে।
কেক কাটার জন্য সবাই উদ্গ্রীব হয়ে উঠেছে। রাঘবের কথাটা শুনেই তানিয়ার যেন হুঁশ ফিরল। কোনো কথা না বলে সে কেকের টেবিলের দিকে এগিয়ে গেল। চারিদিকে সবাই তাকে গোল করে ঘিরে ধরেছে। আর তখনই দরজার সামনে হাই হিল জুতো পরে কারোর আসার শব্দ শোনা গেল। তানিয়া সেই দিকে তাকিয়েই উৎফুল্ল হয়ে উঠল। তার মুখে হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, যাক, এত কিছু আয়োজন তাহলে বৃথা যায়নি। জুতোটা খুলেই শুভ্রা হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে বলল, সরি 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 তানিয়া, খুব লেট হয়ে গেল, এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করে দিস প্লিজ। এই বলে তানিয়াকে হাতে থাকা ফুলের গুচ্ছটা ধরিয়ে দিল। তানিয়া মেকি অভিযোগের সুরে বলল, তোর এই সময় হলো? আরে আসলে ঠিকানাটা গুলিয়ে ফেলেছিলাম, তাই তো এত দেরি হয়ে গেল। রাঘব শুভ্রার কাছে গিয়ে বলল, আরে শুভ্রা ম্যাডাম, কেমন আছেন? রাঘবকে দেখেই শুভ্রা যেন একটু বেশিই এক্সাইটেড হয়ে পড়ল। তাকে দেখেই হাই রাঘব বলে তার গলা জড়িয়ে ধরে হাঁক করল। তা দেখেই তানিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। তানিয়া শুভ্রাকে কাছে ডাকল। তারপর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, মিট মাই ফ্রেন্ড শুভ্রা, শি ইজ আ মডেল অ্যান্ড শি কেম ফ্রম ক্যালকাটা। শুভ্রাও সবাইকে হাই হ্যালো বলে হ্যান্ডশেক করতে লাগলো। রাঘবের হাতটা ধরে তানিয়া কেক কাটতে তৈরি হলো। মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিতেই সবাই চিৎকার করে সমবেত কণ্ঠে বলে উঠল, জন্মদিনে তানিয়ার ফ্ল্যাটে সত্যিই যেন চাঁদের হাট বসেছিল। দামি দামি গিফট পেয়ে তানিয়ার মন ভরে উঠেছে। পার্টি শেষে সবাই চলে যেতে শুভ্রার সামনেই তানিয়া ও রাঘব গিফটের প্যাকেটগুলো খুলে দেখতে লাগলো। গিফটগুলো দেখেই শুভ্রার অবাক হওয়া দুটো চোখ জলজল করে উঠল। তানিয়া শুভ্রাকে ফ্ল্যাটের ভিতরে থাকা নানান অ্যান্টিক পিসগুলো দেখাতে লাগলো। তা দেখে শুভ্রার চোখ যেন কপালে উঠল। বিদেশের কোন জায়গায় শুটিং করতে গিয়ে অ্যান্টিক পিসগুলো সে কিনে এনেছে বা কোন নামী ব্যক্তি তাকে সেইগুলো উপহার দিয়েছে তার ধারা বিবরণী তানিয়া শোনাচ্ছিল। কথাগুলো শুভ্রার কানে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকতে লাগলো। হঠাৎ শুভ্রার মাথাটা কেমন যেন টলে উঠল। সে কপালে হাত দিয়ে টুলতে টুলতে খুব ব্যস্ত হয়ে বলল, না না রে তানিয়া, যাই রে, অনেকটা পথ যেতে হবে, খুব টায়ার্ড ফিল করছি, যাই। শুভ্রার কথা শুনেই তানিয়া বলে উঠল, খেপেছিস নাকি? এত রাতে তোকে একলা ছাড়বো তুই ভাবলি কেমন করে? শুভ্রা তানিয়ার হাতটা ধরে বলল, না রে ভাই, কাল সকালে একটা বিজ্ঞাপনের শুটিং আছে, আমাকে সেখানে যেতেই হবে। হঠাৎ রাঘব এসে বলল, ঠিক আছে শুভ্রা, চলো, আমি তোমাকে বাড়ি যাওয়ার পথে গাড়িতে ড্রপ করে দিচ্ছি। কথাটা শুনেই তানিয়া চোখ বড় বড় করে রাঘবের মুখের দিকে তাকালো। তা দেখেই রাঘব হো হো করে হেসে উঠে বলল, তানিয়া ম্যাডাম, বান্ধবীর জন্য খুব চিন্তা হচ্ছে বুঝি? আরে বাবা, আমি অতটা খারাপ লোক নই যতটা ভাবো। রাঘবের কথায় শুভ্রা হো হো করে হেসে উঠল। তানিয়া রাঘবের গায়ে আলতো ঘষি মেরে মুচকি হেসে বলল, ধ্যাৎ, তুমিও না। ওকে, রাঘব যখন যাচ্ছে তাহলে আমার আর কোনো চিন্তাই রইল না। ঘুম আসছে না তানিয়ার। রাত কত হলো কে জানে। জন্মদিনের পার্টিটা সে ভীষণ এনজয় করেছে। দুঃখ একটাই, নাতাশা এলো না। তাহলেই 16 কলা পূর্ণ হয়ে যেত। নাতাশার মানসিক সমস্যার ঘটনাটা সে কালকেই শুনেছে। আসলে এই সবের মজাটাই আলাদা। ও নাতাশা বেবি, তোমার কি হলো সোনা? হাত কাটলে কেমনে? তানিয়া ব্যঙ্গ করে কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই মনে মনে হেসে উঠল। তানিয়ার হঠাৎ যেন কিছু মনে পড়ল। গিফট প্যাকেটগুলো খোলার সময় একটা
রহস্যময় গিফটের প্যাকেট তার হাতে এসে পড়েছিল। প্যাকেটের গায়ে লেখা ছিল ইয়োর হার্টেস্ট ব্লাইন্ড ফ্যান। একটু রহস্যের গন্ধ পেয়ে তানিয়া ব্যাপারটা রাঘবকে বলতেই সে মুচকি হেসে বলেছিল, আরে দেখি দেখি তোমার অন্ধভক্তের দেওয়া গিফট কেমন। তানিয়া ধীরে ধীরে প্যাকেট খুলে গিফটটা বের করে আনলো। গিফটটা দেখেই শুভ্রা নিজের থুতনিতে দুটো হাত চেপে ধরে চোখ দুটো বড় বড় করে অবাক হয়ে চিৎকার করে বলে উঠেছিল, ওয়াও, হোয়াট আ শাড়ি ইয়ার! সত্যি শাড়িটা বেশ চমৎকার। কালো রঙের জরির কাজ করা বেশ দামি শাড়ি। উফ, দেখা মাত্র তখনই পরতে ইচ্ছে হয়েছিল। না, একবার দেখি তো শাড়িটা। আচ্ছা, আমার কোন ফ্যান এরকম শাড়ি দিতে পারে? নিশ্চয়ই সে কোনো হেলা ফেলার পাত্র না, নিশ্চয়ই সে আমার আমন্ত্রিত, না হলে সে ফ্ল্যাটে আসতে পারতো না। তানিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে পড়ল। সে আজকেই শাড়িটা ট্রাই করবে বলে ঠিক করল। ধীর পায়ে সে আস্তে আস্তে বেডরুমের আলো জ্বালিয়ে আলমারির কাছে এগিয়ে গেল। এক অমোঘ আকর্ষণে সে আলমারি খুলে শাড়িটা বের করে আনলো। বেশ কয়েকবার শাড়িটায় হাত বুলিয়ে সে আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর নাইট ড্রেসটা সম্পূর্ণ খুলে রেখে আদুল গায়ে সে শাড়িটা পরে নিল। সঙ্গে সঙ্গে তার শরীর এক অজানা আনন্দের হিল্লোলে দুলে উঠল। খুব খুশি হয়ে লাজুক মুখ করে আস্তে আস্তে আয়নায় নিজেকে দেখতে গিয়েই তানিয়া বাবা গো, বলে চিৎকার করে শিউরে উঠল। আরে, এ কাকে দেখছে সে? এ কে? শরীরটা তার হলেও মুখটা তো তার নয়। এই যে এক বদখত কালো কুৎসিত মুখ। আয়নার ভিতর থেকে তানিয়ার দিকে তাকিয়ে সে কুৎসিতভাবে হাসছে যেন। তানিয়া চোখ বন্ধ করে নিল। তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল ভয়ে। হঠাৎ ডাইনিং হলে প্রচণ্ড জোরে কান ফাটানো ঝনঝন শব্দ পাওয়া গেল, যেন কোনো কাঁচের জিনিস ভেঙে পড়ল। আর তখনই দপ করে বেডরুমের আলোটা নিভে গেল। তানিয়া ভয়ে সিটিয়ে গেল। ধরা গলায় কে কে বলে ভয়ে ভয়ে ধীর পায়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে সে অস্পষ্টভাবে কারোর উপস্থিতি টের পেল। একটা জিঘাংসা মেশানো খড়খড়ে আওয়াজে ডাইনিং হলটা মুখরিত হয়ে উঠল। তানিয়া অজানা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে থাকা আলোর সুইচটা টিপল। সঙ্গে সঙ্গে ডাইনিং রুমের আলোটা জ্বলে উঠল। তানিয়া অবাক হয়ে দেখল ইটালি থেকে আনা তার স্বাদের ঝাড়বাতিটা তছনছ হয়ে মেঝেতে পড়ে আছে। হঠাৎ করেই আবার আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে আবার কারোর উপস্থিতি টের পেল সে। ঘন অন্ধকারে কারোর নিঃশ্বাসের গরম বাতাস তার সারা শরীরে এসে লাগলো। তানিয়া ভয়ে সিকিউরিটি সিকিউরিটি বলে চিৎকার করতে লাগলো। আর তখনই আলোটা জ্বলে উঠল। আরে আরে আরে, আস্তে ম্যাডাম আস্তে, কোনো সিকিউরিটি এখন আসবে না। আফটার অল ওদের আমি ঘুষ দিয়ে এসেছি। কথাগুলো শুনেই তানিয়া অবাক হয়ে বলল, আরে রাঘব, তুমি? সারপ্রাইজ ম্যাডাম, সারপ্রাইজ। রাঘব কথাগুলো বলতে বলতে তানিয়াকে জড়িয়ে ধরতে গিয়েই অবাক হয়ে বলল, ওয়াও, শাড়িটাতে কি লাগছে তোমাকে। তানিয়া রেগে উঠে বলল, তুমি তুমি এই সময় আবার কিভাবে এখানে ফিরে এলে? রাঘব হেসে উঠে বলল, ম্যাডাম, আপনার জন্মদিনে সারপ্রাইজ গিফট দিতে এলাম। আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন আপনার ফ্ল্যাটের একটা চাবি আমার কাছে আছে। তানিয়া নিজেকে সামলে নিয়ে তারপর রাগত স্বরে বলল, ঝাড়বাতিটা তুমি এইভাবে ভাঙলে কেন? রাঘব খুব অবাক হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, আমি? কি যাতা বলছো? তারপর সে আঙুল দিয়ে ওপরের দিকে ইশারা করে বলল, ম্যাডাম ওই দেখুন আপনার ঝাড়বাতি ঝুলছে। তানিয়া ওপরে তাকাতেই অবাক হয়ে দেখল ঝাড়বাতিটা বাতাসে লেগে হালকা হালকা দুলছে। তানিয়া খুবই অবাক হয়ে গেল।
তার মনে বেশ একটা খটকা লাগলো। কেন তার এরকম অনুভূতি হলো? আয়নায় সে কার মুখ দেখল? আর সে স্পষ্ট দেখেছে ঝাড়বাতিটা তছনছ হয়ে মেঝেতে পড়ে আছে। তাহলে কি এইসব কোনো হ্যালুসিনেশন? কিন্তু তা কিভাবে সম্ভব? কালো ফিনফিনে শিফন শাড়ির নকশার আড়ালে তানিয়ার শরীরের গোপন অঙ্গের বিভাজিকাগুলো যেন স্পষ্ট ফুটে উঠেছে। শাড়ির আড়ালে দুধে আলতা ফর্সা শরীরের মেদহীন পেটের নাভিমণ্ডল ফিনফিনে শাড়ির আড়ালে বেশ উন্মুক্ত। কামনাসিক্ত রসালো দুই ঠোঁটে যেন আদিম জিঘাংসার রগরগে ছোঁয়া। কামনার আগুন ঝরানো দুই চোখ রাঘবকে যেন পুড়িয়ে দিতে চাইছে। তানিয়ার শরীরের দিকে রাঘব অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রাঘবের দিকে তাকিয়ে তানিয়া মুচকি হেসে বলল, হ্যাংলার মতো ওই রকমভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? রাঘব কথাটা শুনেই মুচকি হেসে বলল, আর আড়ালে থেকো না সুখী, এবার এসে ধরা দাও তোমার ফুলের মিষ্টি মধু। অলির সুখে বিলিয়ে দাও দাও দাও। তানিয়া শাড়ির খুঁটটা টেনে অবিন্যস্ত বুকে জড়িয়ে নিতে নিতে বলল, দেখ, অসভ্য। রাঘব প্যান্টের পকেট থেকে একটা ছোট লাল রঙের ভেলভেটের গয়নার বাক্স বের করিয়ে আনলো। তারপর সেই বাক্স খুলে ভিতরে থাকা একটা দামি হীরের আংটি তানিয়ার মধ্যমাতে পরিয়ে দিয়ে বলল, ওহ মাই জানু, হ্যাপি বার্থডে টু ইউ। তানিয়া রাঘবের কানের সামনে মুখটা নিয়ে এসে কানের লতিতে আলতো করে কামড় দিয়ে কামার তো হেসে সে কণ্ঠে বলল, শুধু এই উপহার? রাঘব বলল, আছে জানো, আরো আছে। এই বলে রাঘব তানিয়ার শাড়ির খোঁটটা চেপে ধরল। সাথে সাথে তানিয়া খিলখিল করে হেসে উঠে হ্যাঁচকা টানে শাড়ির খোঁটটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। রাঘব তার পিছু পিছু এক অমোঘ নিষিদ্ধ আকর্ষণের টানে এগিয়ে যেতে লাগলো। রাঘব তানিয়াকে ধরার জন্য পাগলের মতো হয়ে উঠল। তানিয়া খিলখিল করে হাসতে হাসতে বেডরুমের এদিক সেদিক দৌড়ে রাঘবের সাথে লুকোচুরি খেলতে লাগলো। একসময় রাঘব তানিয়াকে চাপটে ধরে ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়ল। হরিণের মতো শিকার হয়ে তানিয়া শেষে রাঘবের হাতে নিজেকে সমর্পণ করল। ভয়ঙ্কর শ্মশানভূমির এক প্রান্তে তন্ত্র সাধনায় মত্ত এক সাধক। তার সামনে বসে আছে এক যুবতী। গভীর রাতের ঘন অন্ধকারে ঠিকঠাক তাদের চেনা যাচ্ছে না। নিভে আসা ধুনির সামনে বসে গম গমে কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে করতে ওই সাধক কোনো কিছু বস্তুর আহুতি দিল। সঙ্গে সঙ্গে ধুনিতে দপ করে আগুন জ্বলে উঠল। সাধকের ভয়ঙ্কর অট্ট হাসিতে শ্মশানভূমি কেঁপে উঠল। তারপর সে জয় কালী, জয় কালী, যা তোর কাজ সম্পূর্ণ হয়েছে। কালো শক্তির বীজ তোর শত্রু শরীরে প্রবেশ করেছে। তার সারা অঙ্গে সেই শক্তি এখন লেপ্টে আছে। এখন তার সমস্ত শরীর ওই কালো শক্তি কবজা করে নিয়েছে। ওই শক্তির প্রভাবে তার জীবন অসহনীয় হয়ে উঠবে। তার সমস্ত জীবনী শক্তি সে শুষে নেবে। সে পাগল হয়ে যাবে। ধীরে ধীরে যন্ত্রণা পেয়ে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। যুবতীটি প্রবল আক্রোশে বলে উঠল, আমিও তাই চাই চণ্ডাল বাবা। ও অনেক অনেক যন্ত্রণা বেগ মরুক, তবে আমার মনে শান্তি হবে।
চণ্ডাল বাবা পৈশাচিকভাবে হা হা করে হেসে উঠে বলল, আমি আমার কথা রেখেছি, এবার তোর কথা রাখার জন্য তুই প্রস্তুত হ। যুবতীটি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, আমি প্রস্তুত বাবা। ম্যাডাম, বাদিকের আঙুলটা একটু দেখুন। ক্যামেরায় চোখ রাখতে রাখতে ক্যামেরাম্যান তানিয়াকে কথাগুলো বলে বেশ কয়েকটা শট নিয়ে নিল। তারপর ওকে, কাট। বলতেই স্পট বয় দৌড়ে তানিয়ার বসার জন্য চেয়ার নিয়ে এলো। ডাইরেক্টর তানিয়াকে সিন বোঝানোর জন্য এগিয়ে গেল। একটা হরর ফিল্মের শুটিং চলছে, যার নায়িকা তানিয়া। মুম্বাইয়ের একটা পোড়ো বাড়ির বাইরে সেট করেছে। বাড়িটা বাইরে থেকে দেখলেই গা শিউরে উঠছে। ডাইরেক্টর তানিয়াকে সিন বোঝাতে বোঝাতে বলল, ম্যাডাম, আপনি বাড়ির ভেতরে ঢুকবেন, আমরা দূর থেকে টেক করব। বাড়ির ভেতর থেকে একটা কালো ছায়া উড়ে আসবে, আপনি সেটা দেখে ভয় পেয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করে বাইরে বেরিয়ে আসবেন। তানিয়া একটু ঘাবড়ে গিয়ে বলল, ওরে বাবা, এই বাড়ির ভেতরে আমাকে একা যেতে হবে? আমি একা পারবো না, আমার খুব ভয় করছে। তানিয়ার কথা শুনে ডাইরেক্টর হো হো করে হেসে উঠে বলল, আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো আমি একদম ভেতরে যেতে বলছি না, শুধু বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে একটু সামনে গিয়েই বাইরে বেরিয়ে আসুন। তানিয়া ডাইরেক্টরের কথায় শেষে রাজি হলো। ধীর পায়ে শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়াল পাশ কাটিয়ে সে বাড়ির দরজার সামনে এসে হাজির হলো। আগাছাতে ভরা বাড়ির ভিতরের অংশটা আধো আলো আঁধারি। ডাইরেক্টর হেঁকে বলল, ম্যাডাম, শট রেডি, আমি অ্যাকশন বললেই আপনি বাঁচাও বাঁচাও চিৎকার করে বাইরে বেরিয়ে আসবেন। তানিয়া চিৎকার করে বলল, ওকে। বাড়িটার ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাতেই তানিয়ার শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। বেশ একটা গরম ভাব, বাতাস কুমোট হয়ে আছে। কিছু কিছু জায়গায় বোধহয় ছাদ ভেঙে পড়েছে। কংক্রিটের চাঙড় বেশ কয়েকটা জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। হঠাৎ একটা শব্দে তানিয়ার খুব অস্বস্তি হতে লাগলো। শব্দটা যেন কোনো মানুষের নিঃশ্বাস নেওয়ার। তানিয়া অনুভব করল তার চারপাশে যেন কেউ আছে। হঠাৎ কেউ যেন ফিসফিস করে তানিয়ার কানের কাছে বলে ডাকল। মুহূর্তে তীব্র আতঙ্কে তানিয়ার শির দাঁড়ায় একটা হিমেল স্রোত বয়ে গেল। আর ঠিক তখনই ডাইরেক্টর চিৎকার করে অ্যাকশন বলে উঠল। সঙ্গে সঙ্গে তানিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই জিঘাংসা মেশানো একটা ঘর ঘরে গুমোট হাসির শব্দ তানিয়া পিছন থেকে শুনতে পেল। ভয়ে পড়িমড়ি করে দৌড়ে বাইরে কিছুটা বেরিয়ে এসেই সে জ্ঞান হারিয়ে ধরাম করে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে শুটিং স্পটে হুলুস্থুল বেঁধে গেল। সবাই বলে চিৎকার করতে করতে তানিয়ার দিকে দৌড়ে গেল। ম্যাডাম, ম্যাডাম! তানিয়ার চোখে মুখে জল দিতেই সে চোখ মেলে তাকালো। সবাই মিলে ধরাধরি করে তাকে মেকআপ ভ্যানের দিকে নিয়ে যেতে লাগলো। ভীত সন্ত্রস্ত চোখে তানিয়া ঘাড় ঘুরিয়ে বাড়িটার দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলো। প্যাক আপ! ডাইরেক্টর বলতেই প্রডিউসার ঝাঁঝা করে বলে উঠল, আরে মশাই, এভাবে চললে তো আমার ভরাডুবি হয়ে যাবে নাকি? ডাইরেক্টর ক্যামেরায় চোখ রাখতে রাখতে বলল, চিন্তা করবেন না, সব পুষিয়ে দেবো। ম্যাডাম আজকে একটু বিশ্রাম নিক, তারপর কাল থেকে টানা শুটিং চালু রাখবো। ক্যামেরায় টেক করা শটগুলো দেখতে দেখতে হঠাৎ ডাইরেক্টর চমকে উঠল। পাশে থাকা ক্যামেরাম্যানকে সে একটা শটের অংশ স্লো করতে বলল। এইটা তানিয়ার শেষ শটের অংশ। দৃশ্যটা দেখেই সেইখানে দাঁড়িয়ে থাকা প্রডিউসার, ক্যামেরাম্যান ও ডাইরেক্টর বিস্ময়ে হতবাক হয়ে গেল।
তারা স্পষ্ট দেখল দৌড়তে থাকা তানিয়ার পিছন পিছন একটা কালো আবছা ছায়া শরীর দৌড়ে আসছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। যদি কথাটা চাউর হয়ে যায় তাহলে শুটিংয়ের কাজ খুবই বিঘ্নিত হবে। ভয়ে এইখানে কেউ আর কাজ করতে আসবে না। প্রডিউসারের বেশ বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। সুতরাং প্রডিউসার বারবার রিকোয়েস্ট করে ক্যামেরাম্যান ও ডাইরেক্টরকে এইসব কথা বাইরে ফাঁস করতে বারণ করল। যে নম্বরে আপনি কল করছেন সেটি নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইলে একই কথা বারবার শুনে তানিয়ার মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। বেশ কয়েকদিন তানিয়ার সঙ্গে রাঘব দেখা করেনি। ফোনটার আগে সোফার ওপর রেখে তানিয়া চিৎকার করে বলল, আই হেট ইউ রাঘব। তারপর দুই হাতে মুখ ঢেকে সোফায় বসে ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো। হঠাৎ ফ্ল্যাটের দরজায় কলিং বেল বেজে উঠল। তানিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখল রাঘব দাঁড়িয়ে আছে। ওকে দেখেই তানিয়া রেগে ঝাঁ করে বলে উঠল, ইউ লায়ার, ডফার, চিটার। এইখানে কি মনে করে? কথাগুলো শুনে রাঘব মুচকি মুচকি হাসতে লাগলো। তা দেখে তানিয়া আবার জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আই হেট ইউ। বাট আই লাভ ইউ তানিয়া। এই বলে রাঘব তানিয়াকে জড়িয়ে ধরল। তানিয়া ছটফট করতে করতে বলল, ছাড়ো আমাকে। কি পাগলামি করছো সোনা? দরজার বাইরে কেউ এরকম করে? লোকেরা আমাদের সম্বন্ধে কি ভাববে? চলো ভেতরে চলো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। সত্যি রাগের মাথায় রাঘবকে অনেক উল্টোপাল্টা কটু কথা বলা হয়ে গিয়েছে। তার অসুবিধাটা আগে বোঝা দরকার ছিল। রাঘব একজন ব্যবসায়ী, তার হাজারো কাজ থাকতে পারে। আসলে কয়েকদিন তার সঙ্গে দেখা না হওয়ার জন্যই তানিয়া খুব ডিপ্রেশনে ভুগছিল। তারপর শুটিং স্পটে সেই ঘটনাটা হওয়ার পর থেকেই ইন্দ্রিয়গুলো তাকে বারবার সংকেত দিচ্ছে। কেউ যেন আড়াল থেকে তাকে সব সময় দেখছে। নিজের আশেপাশে অন্য কারোর উপস্থিতি সে হামেশাই টের পাচ্ছে। কেউ যেন সব সময় তাকে চোখে চোখে রাখছে। একটা অস্বস্তি তাকে সব সময় ঘিরে রেখেছে। কিন্তু তানিয়ার মস্তিষ্ক এইসবে সায় দিচ্ছে না। হয়তো এইসব তার মনেরই কল্পনা। এই ব্যাপারে কাউকে কিছু বলতেও পারছে না। শেষে লোকে তাকে পাগল ভাববে। কিন্তু কিছু তো একটা হচ্ছেই যা ঠিক স্বাভাবিক নয়, যা তানিয়ার মস্তিষ্ক শনাক্ত করতে পারছে না। কিন্তু সেটা ঠিক কি? বেশ কয়েকদিনের টানা শুটিংয়ের পর তানিয়া একটু বিশ্রাম পেয়েছে। সারা দিন সে ফ্ল্যাট থেকে বেরোয়নি। একটু আগে রাঘব ফোন করেছিল, সে নাকি একটা সারপ্রাইজ গিফট দেবে। কিন্তু সে আবার কি গিফট দেবে? এই তো সেদিন জন্মদিনে হীরের আংটি দিল। কে জানে আবার কি দেবে? তাহার মন সেই বোঝে। কথাগুলো তানিয়া মনে মনে ভাবছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনেই সে চমকে উঠল। যেন কারোর খুব তাড়া আছে, তাই বারবার কলিং বেলের সুইচটা টিপছে। তানিয়া তাড়াতাড়ি এসে দরজা খুলেই দেখল নাতাশা দাঁড়িয়ে আছে। সে যেন রাগে ফুঁসছে। তানিয়া ভদ্রতা দেখিয়ে বলল, আরে নাতাশা যে, কি ব্যাপার? কথাটা যেন নাতাশার কানেই গেল না। সে ঝড়ের গতিতে তানিয়াকে ধাক্কা মেরে ভেতরে ঢুকল। তানিয়া তার কাণ্ড দেখে হতবাক। নাতাশা ভিতরে ঢুকে ভয়ঙ্কর এক অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর এক এক করে ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্র ও অ্যান্টিক পিসগুলো ভেঙে তছনছ করতে লাগলো। তাকে বাধা দিতে যেতেই তানিয়াকে জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোর সমস্ত কিছু আমি ভেঙে চুরমার করে দেব। তুই আমার স্বপ্ন সফল হতে দিসনি, আমিও তোর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেব। না না, তুমি আমার স্বপ্ন ভাঙতে পারো না নাতাশা। চিৎকার করে উঠল তানিয়া। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসে ফ্ল্যাটের চারিদিক ভালো করে তাকিয়ে দেখে সে অবাক হয়ে গেল। ও তাহলে
তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। নাতাশা তাহলে আসেনি। আসবাবপত্রগুলো তো সব ঠিকঠাকভাবেই সাজানো গোছানো আছে। বেশ কয়েকদিন তানিয়ার সঙ্গে এই রকমই হচ্ছে। সে ঠিক বুঝতে পারছে না কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। বিছানা ছেড়ে চোখে মুখে জল দিয়ে সে ডাইনিং রুমের চেয়ারে এসে বসল। সকালে খবরের কাগজটা তার পড়া হয়নি, তাই কাগজটা হাতে নিয়ে নাড়াচাড়া করতেই একটা ছোট খবরে তার চোখটা আটকে গেল। কাগজে জল জল করছে একটা লেখা। বিজনেস টাইকুন প্রদীপ বর্মার একমাত্র ছেলে রাঘব বর্মার বাগদান পর্ব গতকাল সম্পন্ন হলো সিঙ্গাপুরে। খবরের ওইটুকু পড়েই তানিয়ার বুকটা চিনচিন করে উঠল, সঙ্গে সঙ্গে মাথাটাও ঝিমঝিম করে উঠল। দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে টলতে টলতে সে জ্ঞান হারিয়ে ফেলল। জীবনের পরিপূর্ণতা অর্জন করা আমাদের কারোর একার পক্ষে সম্ভব হয় না। পরিপূর্ণতা অর্জনের জন্য দরকার একজন সঠিক সঙ্গী বা সঙ্গিনীর। সংসারে পরিপূর্ণতা পেতে তাই আমরা বিয়ে করি। এই রকমই তন্ত্র সাধনায় পরিপূর্ণতা পেতে হলে সাধকের প্রয়োজন হয় একজন সাধন সঙ্গিনীর। এইখানে একটা গূঢ় তত্ত্ব আছে। সবাই হয়তো ভাবে এগুলো নোংরামো, কিন্তু ধনাত্মক বা পজিটিভ তন্ত্রে নোংরামোর কোনো জায়গা নেই। আমাদের সংসারে প্রতিদিনের ব্যবহার্য বস্তু তালা চাবি এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। এরা একে অপরকে পরিপূর্ণতা দান করে। দুইজনের শক্তির পরিপূর্ণতা পেয়ে তবেই তালা বন্ধ বা খোলা হয়। তালা চাবি যৌন শক্তির প্রতীক। এইখানে চাবি হলো দাতা আর তালা হলো গ্রহীতা। দ্বৈত শক্তির মিলনে যে নতুন শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি আসল কাজটি সম্পন্ন করে। কিন্তু এর জন্য খুবই বিশ্বস্ততার প্রয়োজন হয়। কোনো তালাতে যদি অন্য কোনো তালার চাবি প্রবেশ করানো হয়, তখন দেখা যাবে সেই তালা কোনো মতেই খুলছে বা বন্ধ হচ্ছে না। সুতরাং এটা বোঝা যায় যে চাবি তালা দুজনের প্রতি বিশ্বস্ততা অটুট রাখে। ঠিক সেই রকমই সাধক আর সাধিকার সম্পর্ক তালা চাবির মতো অটুট রাখা প্রয়োজন। এবং সংসারেও আমাদের নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর ওপর বিশ্বস্ততা অটুট রাখা প্রয়োজন। তবেই জীবনের পরিপূর্ণতার শক্তি উৎপন্ন হয় এবং সাংসারিক সমস্ত কাজ সম্পন্ন হয়। জৈবিক ক্রিয়ায় নরের লিঙ্গ শক্তি দাতা এবং নারীর যোনি শক্তি গ্রহীতার ভূমিকা পালন করে। এই দুই শক্তির মিলিত বন্ধনেই তৈরি হয় সৃষ্টির পরিপূর্ণতা। ভালো কাজ হোক বা মন্দ কাজ, এই দুই ক্ষেত্রেই কর্মকর্তার নিজের ঐচ্ছিক শক্তির আবশ্যকতা অনস্বীকার্য। জনকল্যাণ এবং প্রকৃতির হিতে যে তন্ত্রের সাধনা করা হয়, সেই তন্ত্র সাধনাই প্রকৃত সাধনা। এই ক্ষেত্রে শুভ শক্তিকে কাজে লাগিয়ে তন্ত্রমন্ত্রের দ্বারা সমস্ত কাজ সম্পন্ন করা হয়। অপরদিকে নিজের কাঙ্ক্ষিত স্বার্থ, মোহ, লোভ এবং হিংসার জন্য যে অশুভ শক্তির সাধনা করা হয়, তাকে এক কথায় কালো তন্ত্র বা কালো জাদু বলা হয়। ইংরাজিতে যাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি। এই ক্ষেত্রে কর্মকর্তার নিজের সব কিছুর বিনিময়ে অশুভ শক্তির সওদা করে, তারপর সেই অশুভ শক্তিকে কাজে লাগিয়ে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে। তবে উভয় ক্ষেত্রেই পরিপূর্ণতার শক্তির উপস্থিতি খুবই প্রয়োজন। সেই শক্তি হাসিল হলে তবেই সমস্ত তন্ত্রমন্ত্রের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। মানুষের মনে থাকা ষড়রিপুর অপগুণগুলোর কারণেই কালো শক্তি শক্তিশালী হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই গুণগুলো কালো শক্তিকে ইন্ধন যোগায় এবং
অশুভ শক্তির সাথে সমন্বয় ঘটিয়ে তা পরিচালিত হয়। গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ দেওয়া নেওয়া। দুনিয়াতে দেওয়া নেওয়া ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। কোনো কাজের জন্য দাতা এবং গ্রহীতার কিছু বোঝাপড়া অবশ্যই থাকে। সেটা টাকা কড়িরও হতে পারে বা অন্য কিছুরও হতে পারে। হয়তো এই ব্যাপারে কিছু মতভেদও থাকতে পারে। মনের ইচ্ছায় বা সম্ভাবনায় যদি কেউ কোনো কিছু কাজ করে, তবে সে কিন্তু নিজের মনের সন্তুষ্টির জন্যই করে। কিন্তু ভালো করে চিন্তা করলে দেখা যাবে সেক্ষেত্রে মনের সন্তুষ্টি পাওয়াটাই আসল কারণ। অর্থাৎ মনের সন্তুষ্টি পাওয়ার জন্যই সে কাজ করে চলেছে। রুক্ষ কঠিন ভূমিতে লুটিয়ে থাকা যুবতীর কোমল নগ্ন দেহটা আঁকড়ে ধরল চণ্ডাল বাবা। এক নিষিদ্ধ শিহরণে শিরশির করে উঠল যুবতীর শরীর। অমানিসার গহীন অন্ধকারে যেন কোনো হিংস্র সাপদ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে। অনেক দূরে জ্বলতে থাকা চিতার আগুনের আভায় পরিবেশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। যুবতীর কোমল নগ্ন দেহের উপর উলঙ্গ শরীরে চেপে বসল চণ্ডাল বাবা। তারপর দুই হাতে মুখ নিঃসৃত লালা নিয়ে যুবতীর অনাবৃত দেহের সারা অঙ্গে মাখিয়ে দিল। প্রচণ্ড উত্তেজনায় হাঁসফাঁস করতে করতে সে বলে উঠল, আজ আমি পরিপূর্ণ, আজ আমি পরিপূর্ণ। তারপর যুবতীটিকে বলল, তোর কাজ এখনো সম্পন্ন হয়নি। তুই এখন আমার এই কালো দুনিয়ার মালকিন। তাই কাজ সম্পন্ন করতে তোকে আজকের মতো প্রতি অমাবস্যায় আমার সাথেই শ্মশান ভূমিতে সাধনায় বসতে হবে, তবেই সেই শক্তি বলবান হবে। যুবতীটি যেন নিজের বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। শ্মশানের মন্দিরের বাইরে একটা গাছতলার বেদিতে নাতাশার বাবা বসে আছেন। তাঁর সঙ্গী শুধু গাড়ির ড্রাইভার। নাতাশাকে তিনি এক তান্ত্রিকের কাছে নিয়ে এসেছেন। তাঁর ধারণা নাতাশাকে কেউ কিছু তুকতাক করেছে। অমাবস্যার মধ্যরাত, চারিদিকে অন্ধকার। মন্দিরে টিম টিম করে শুধু একটা প্রদীপ জ্বলছে। একটা লাশ নিয়ে বেশ কয়েকজন লোক এগিয়ে গেল। ড্রাইভার যেন একটু ভয় পেয়েছে। সে নাতাশার বাবাকে বলল, সাব অভয় দেন তো, একটা কথা বলি। আমার মনে হয় এরকম একজনের কাছে অন্ধকার রাতে নাতাশা ম্যাডামকে আপনার পাঠানো একদম উচিত হয়নি। সঙ্গে সঙ্গে নাতাশার বাবা রেগে তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, নিজের কাজে মন দাও। ড্রাইভার ধমক খেয়ে একদম চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পরেই নাতাশা টলমল পায়ে তান্ত্রিকের সঙ্গে ফিরে এলো। নাতাশার বোধহয় কোনো বাহ্যিক জ্ঞান নেই। তার শরীরের ওপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গিয়েছে। নোংরা আলুথালু পোশাক, অবিন্যস্ত খোলা চুল। তান্ত্রিক তাকে তার বাবার হাতে সঁপে দিয়ে বলল, নিয়ে যায় কে, সমস্ত সংকট থেকে এর মুক্তি হয়েছে। এরপর এর সব ভালো হবে। নাতাশার বাবা হাত জোর করে বললেন, যেন তাই হয় বাবা। তান্ত্রিক হা হা করে হেসে উঠে বলল, চলে যা এখন। আবার আগামী অমাবস্যায় এইখানে মেয়েকে নিয়ে আসবি। নাতাশাকে তার বাবা তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে দিয়ে বললেন, জলদি চলো। চলে যাওয়া গাড়িটাকে লক্ষ্য করে তান্ত্রিক আরেকবার হেসে উঠে বলল, যতদিন মানুষের মনেরই পুরোদীপনা থাকবে ততদিন আমার অন্ধকার দুনিয়ার সাম্রাজ্য চলতে থাকবে।
গাঁজার পুড়িয়াটা কালো আলখাল্লার পকেট থেকে বের করে এক হাতের তালুতে নিয়ে অন্য হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে ঘষতে ঘষতে চণ্ডাল বাবা শ্মশানের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, এই সেই চণ্ডাল বাবা যে নাতাশার মানসিক সমস্যার সমাধান করেছেন। নিভু নিভু একটা চিতার সামনে এসে সে উপস্থিত হলো। চিতার কাঠ কয়লাগুলোয় এখনো বেশ আগুন আছে। চণ্ডাল বাবা তার সামনেই বসে পড়ল। তারপর নিম্নাংশে পড়ে থাকা কালো ধুতির কোঁচড় থেকে একটা মাটির কোলকে বের করে এনে তাতে গাঁজা ভরে নিল। একটা ছোট শুকনো গাছের ডালে চিতাটাকে উস্কে দিয়ে তার থেকে আগুন নিয়ে কলকেটাকে সে ধরিয়ে নিল। তারপর পরম তৃপ্তিতে প্রচণ্ড জোরে টানতে লাগলো। কলকের মুখটা গনগনে আগুনে লাল হয়ে উঠল। মুখ থেকে এক রাস ধোঁয়া ছেড়ে চণ্ডাল বাবা চিৎকার করে বলে উঠল, জয় কালী, জয় কালী। তানিয়া বেবি। জোরালো অথচ ফিসফিসে মেয়েলি কণ্ঠের আওয়াজে তানিয়ার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তাকিয়েই সে দেখল নাতাশা তার মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার মুখে আনন্দের ঝিলিক। মাথা দুলিয়ে মুখে চুকচুক আওয়াজ করতে করতে নাতাশা বলে উঠল, তানিয়া বেবি, কি হলো তোমার সোনা? এইভাবে পড়ে আছো কেন? তারপরেই সে হো হো করে হেসে উঠল। তানিয়া মেঝে থেকে উঠে রাগে চিৎকার করে বলে উঠল, ইউ ইউ বিচ, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তারপর দুই হাতে নিজের মুখ ঢাকল। যাবো বলে তো এখানে আসেনি। হঠাৎ নাতাশার গলার স্বরটা যেন বদলে গেল। আস্তে আস্তে মুখ থেকে হাতটা সে সরিয়ে নিল। মুখটা দেখেই তানিয়া অবাক হয়ে গেল। আরে তানিয়া বলার আগেই উত্তর এলো, হ্যাঁ হ্যাঁ, আমি শুভ্রা। তোর সমস্ত স্বপ্নকে আমি চুরমার করে ভেঙে দিতে এসেছি। হ্যাঁ। তানিয়া চোখ বড় বড় করে শুভ্রার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই শুভ্রার চেহারাটা বদলে যেতে লাগলো। তার মুখাবয়ব ও শরীরটা হঠাৎ রাঘবের মতো হয়ে গেল। তানিয়া ভয়ে শিহরিত হয়ে উঠল। সে বলল, কে 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 তুমি? তখনই রাঘব বলে উঠল, জানু, আমাকে চিনতে পারছো না? তানিয়া অস্বাভাবিকভাবে চিৎকার করে বলে উঠল, না, পারছি না। কে কে তুমি? একটা জোরালো হাসির শব্দে ঘরের চারপাশটা যেন কেঁপে উঠল। রাঘব ঈষৎ খাটটা বেঁকিয়ে তানিয়ার সামনে বসে ফিসফিস করে বলল, আর আড়ালে থেকো না সখী, এবারে সে ধরা দাও। তোমার ফুলের মিষ্টি মধু অলির সুখে বিলিয়ে দাও। সত্যি জানো, তোমার কত ভুলো মন, শেষে আমাকেও তুমি ভুলে গেলে। তানিয়ার কানে কথাগুলো গেলেও সে কোনো মতেই আর নড়াচড়া করতে পারছে না। তার শরীরের সমস্ত শক্তি যেন কেউ গ্রাস করেছে। সমস্ত দেহ তার অসাড় হয়ে গেছে। হাত পাগুলো সে নাড়তে পারছে না। তার জিভও অসাড় হয়ে গেছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। অবাক হওয়া দুই চোখে সে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে। আমার চক্রব্যূহে তুমি বন্দী ম্যাডাম। কোনোভাবেই তোমার নিস্তার নেই। একমাত্র মৃত্যুই হবে আমার হাত থেকে তোমার নিস্তার পাওয়ার পথ। কিন্তু কিন্তু আমি তোমায় এত তাড়াতাড়ি মারব না। তোমার সমস্ত জীবনী শক্তি শুষে নিয়ে তিল তিল করে তোমাকে মারব, আর সেটাই হবে আমার জিত। হ্যাঁ, আমার জিত। কথাগুলো বলতে বলতেই রাঘবের শরীরটা বন বন করে ঘুরতে লাগলো। তারপর একটা কালো বদখত কুৎসিত শরীরে রূপান্তরিত হলো। এবার প্রচণ্ড শক্তিতে সে তানিয়ার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। তানিয়ার শরীরে যেন একটা ঝড় উঠল। তীব্র যন্ত্রণায় কোঁকিয়ে উঠল বেচারি।
তার নির্বাক দু চোখ দিয়ে নোনা জলের ধারা বয়ে যেতে লাগলো। উফ, খুব দেরি হয়ে গেল দোস্ত। কেন যে এই বিজনেস ডিলটাতে আসতে গেলাম, জাস্ট বোরিং। কলকাতায় যতদিন এই পাগলগুলো থাকবে ততদিন বিজনেসের কোনো উন্নতি হবে না। রাগে গজগজ করতে করতে ফাইলটা হাতে নিয়ে সোনিয়া নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির পেছনের দরজাটা খুলে ব্যাক সিটে ফাইলটা ছুঁড়ে দিল। জাস্ট রাবিশ বলে সোনিয়া ড্রাইভারের সিটে বসে গাড়িটা স্টার্ট করলো। মানুষের ভিড়ের মাঝে গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। খুব বেশি রাত হয়নি, কিন্তু মিটিংটা তো শুরু হয়েছে সেই দুপুর থেকেই। টিফিনেরও কোনো ব্যবস্থা নেই। কি যে ভাবে ওরা, যত সব। বস ওদের সাথে কিভাবে যে বিজনেস ডিল করে কে জানে। যাক, ডিলটা হয়ে গিয়েছে। বসকে ফোন করে ডিটেলসটা এক্ষুনি বলতে হবে। সোনিয়া গাড়ি চালাতে চালাতে এই সব কথাগুলো ভাবছিল। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। ওটার দিকে তাকিয়ে সোনিয়া অজান্তেই হেসে উঠে বলল, আরে দিদির ফোন! ওয়াও, কতদিন দিদির সঙ্গে কথা বলা হয়নি। খুব উচ্ছ্বসিত হয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করেই সোনিয়া বলে উঠল, হাই দিদি। মোবাইলের ও প্রান্ত থেকে একটা ফিসফিসে কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটা শুনেই সোনিয়া গাড়ি থামিয়ে দিল। তার দিদির হিসে গলার আওয়াজ। সে কাতর কণ্ঠে বলছে, সোনিয়া, আমাকে বাঁচা, আমাকে বাঁচা সোনিয়া। তারপরই ফোনটা কেটে গেল। সোনিয়া বারবার দিদি দিদি বলে ঘুরিয়ে ফিরিয়ে ফোন করতে লাগলো, কিন্তু ও প্রান্তে মোবাইলের রিং হয়ে গেলেও কেউ ধরছে না। নিশ্চয়ই দিদির কোনো বিপদ হয়েছে। সোনিয়া দিদির অজানা বিপদের সংকেত পেল। তার মন দিদির জন্য আঁকুপাকু করে উঠল। তখনই মুম্বাই যাওয়ার জন্য সে তোড়জোড় শুরু করে দিল। না, কোনোভাবেই রাতের ফ্লাইটের টিকিট পাওয়া গেল না। ভোর ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে রাঘবকে সোনিয়া বারবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু তার ফোন নট রিচেবল ছাড়া কিছুই বলছে না। আর অপেক্ষা করা যাচ্ছে না। সোনিয়ার হঠাৎ মনে পড়ল ঝিমলির কথা। ঝিমলি তার কলেজের খুব ভালো বান্ধবী। সে মুম্বাইতে কি যেন একটা জব করে। সোনিয়া দিদির মুখে তার কথা অনেকবার শুনেছে। তার ফ্ল্যাটটা নাকি দিদির কমপ্লেক্সে। সোনিয়া আর দেরি করল না। মোবাইল ফোনে নাম্বারটা খুঁজে নিয়েই ঝিমলিকে ফোনে ধরল। মুম্বাই এয়ারপোর্টে নেমেই সোনিয়া হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে গভীর উদ্বেগ। কিছুটা এগিয়ে এসেই সে ঝিমলিকে দেখতে পেল। দৌড়ে তার কাছে এসে সোনিয়া জিজ্ঞেস করল, দিদি কেমন আছে? ঝিমলি মাথা নিচু করে বলল, খুব একটা ভালো নেই রে। দিদি তো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সোনিয়া দুহাতের তালুতে নিজের মুখ ঠেকে হাউমাউ করে কেঁদে উঠল। ঝিমলি তাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন কাদার সময় নয় রে। আমি গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি চল বরং নার্সিং হোমে যাই। সোনিয়া তার চোখের জল মুছে ঝিমলিকে বলল, জলদি নিয়ে চল আমার দিদির কাছে। সোনিয়া আর ঝিমলি গাড়ির পিছনের সিটে বসল। গাড়ি একমুখী রাস্তায় তীব্র গতিতে এগিয়ে চলেছে। সোনিয়া জানতে চাইল, তুই কি জানিস দিদির ঠিক কি হয়েছে? ঠিক জানি না, জানিস? তুই ফোনটা করার পরে দিদির ফ্ল্যাটে গিয়ে দেখি লোকের ভিড়ে ঠিক ঠিক করছে জায়গাটা। পুলিশ গোটা চত্বরটাকে ঘিরে রেখেছে। ওইদিকে সাংবাদিকরাও সব চলে এসেছিল। দিদিকে তো স্ট্রেচারে শুয়ে কয়েকজন পুলিশ সেই সময় অ্যাম্বুলেন্সে তুলছিল। তোর কি মনে হয় দিদি এইভাবে আত্মহত্যা করতে যেতে পারে? ঝিমলি একটু ধরা গলায় বলল, সেইটাই তো বুঝতে পারছি না রে।
এই তো কয়েকদিন আগেই আমি দিদির জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। ওই তখন তো দেখে না, কিছুই তো সেরকম মনে হয়নি। চোখের কোণে জমে থাকা জল রুমালে মুছতে মুছতে সোনিয়া বলল, না রে, দিদি এত দুর্বল নয় যে সে আত্মহত্যা করবে। তাছাড়া ও আমাকে ফোন করে বলেছিল ওকে বাঁচাতে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। সোনিয়ার কথা শুনেই ঝিমলি বলল, কিন্তু টিভির নিউজে বলছে তো দিদি নাকি খুব ডিপ্রেস ছিল, বয়ফ্রেন্ড রাঘবের সাথে নাকি ঝগড়া হয়েছিল। ওদিকে ফ্ল্যাটের অনেকেই তো ব্যাপারটা দেখেছিল বলল। সোনিয়ার আগে ফোঁস করে উঠে বলল, ওই একটা লোক যার ওপর আমার প্রবল সন্দেহ। ওকে কতবার আমি ফোন করেছি, কিন্তু মোবাইলটা শুধু নন রিচেবল বলেই গিয়েছে। ডাক্তাররা সোনিয়াকে তানিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি। তানিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করা খুবই রিস্কি। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ইতিমধ্যে কয়েক বোতল রক্ত তাকে দেওয়া হয়েছে, তবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নয় এখনো। এই জন্য তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে। সোনিয়া অসহায়ভাবে কাঁচের দরজা দিয়ে দিদির দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো। গম্ভীর পুরুষ কণ্ঠের শব্দে তানিয়া পিছন ফিরে তাকিয়ে দেখল একজন পুলিশ অফিসার তার দিকে এগিয়ে আসছে। সামনে এসে সে সহসা সোনিয়াকে বলল, তানিয়া ম্যাডাম, আপনার কে হন? সোনিয়া চোখের জল মুছে বলল, মাই এল্ডার সিস্টার। অফিসার মাথাটা একটু নিচু করে বলল, আপনার সিস্টারের কেসটা আমি ইনভেস্টিগেট করছি। সরি টু সে, তানিয়া ম্যাডাম সুইসাইড করার চেষ্টা করেছেন। সোনিয়া প্রতিবাদ করে ঝাঁঝিয়ে উঠে বলল, কোনো মতেই সম্ভব না। দিদির মানসিক শক্তি অনেক বেশি, সে এই কাজ কোনোভাবেই করতে পারে না। এটা একটা গভীর ষড়যন্ত্র। পুলিশ অফিসার বলে উঠল, শান্ত হন প্লিজ। আপনার নামটা জানতে পারি কি? সোনিয়া। ও আচ্ছা। সোনিয়া ম্যাডাম, দেখুন, আমরা তদন্ত করে দেখেছি উনি কোনো কারণে ডিপ্রেসড ছিলেন, তাই হয়তো সুইসাইড করার চেষ্টা করেছেন। তবুও যদি আপনার মনে সন্দেহ হয় যে এর মধ্যে কারোর কোনো ষড়যন্ত্র আছে, তাহলে আমরা আবার তদন্ত শুরু করব। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভারসোভা পুলিশ স্টেশনে এসে এফআইআর করতে হবে। পুলিশ অফিসারের কথাগুলো শুনেই সোনিয়া একটু উত্তেজিত হয়ে বলল, সন্দেহ তো আছে দিদির বয়ফ্রেন্ড রাঘবের ওপর, কিন্তু আপনাদের ক্ষমতা আছে তাকে অ্যারেস্ট করার? ম্যাডাম, আপনার সন্দেহটা অমূলক নয়। আমরা রাঘবের ব্যাপারটা আগেই খতিয়ে দেখেছি, কিন্তু সে এখন শয্যাগত, খুবই অসুস্থ, একদম হাঁটাচলা করতে পারে না। সে এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছে। অফিসারের মুখে রাঘবের এই রকম খবর শুনে সোনিয়া বেশ অবাক হয়ে বলল, বুঝেছি, ও এখন অসুস্থতার বাহানা বানিয়েছে। আমি শিওর দিদির এরকম হবার পেছনে রাঘবের ষড়যন্ত্র আছে। আমি ওকে ছাড়বো না। অফিসার সোনিয়ার হাতে একটা কার্ড দিয়ে বলল, আমার নাম অর্ণব দাস, আমি কলকাতারই ছেলে। যখনই দরকার হবে কার্ডে দেওয়া নম্বরে আমাকে ফোন করবেন, আমি হাজির হয়ে যাব। আর হ্যাঁ, একদম চিন্তা করবেন না, আপনার দিদি ঠিক হয়ে যাবেন। আর রাঘব যদি এসবের পেছনে থাকে, তাহলে আমার হাত থেকে সে কোনো মতেই রেহাই পাবে না। নার্সিংহোমের বাইরে স্থিরভাবে বসে আছে সোনিয়া। কলকাতায় ফোন করে মাকে দিদির খবরটা জানাবে কিনা তা সে ঠিক বুঝে উঠতে পারছে না। হয়তো মা এতক্ষণে সব কিছু জেনেই গিয়েছেন। পৃথিবীতে তারা তিনজন, দুই বোন আর মা। বাবা সরকারি দপ্তরে বড় অফিসার ছিলেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা কম থাকায় মা বাবার দপ্তরেই গ্রুপ ডির চাকরি পেয়েছে। অনেক কষ্টে তাদের বড় করে তুলেছে। দিদির ছোট থেকেই মডেলিংয়ের শখ। অনেক মানসিক আঘাত সহ্য করে এবং কম্প্রোমাইজ করেই সে আজ স্টার হয়েছে।
ঝিমলির ডাকে সোনিয়ার হুঁশ ফিরল। প্রায় সন্ধ্যা হয়ে এলো তো, সকাল থেকে তো কিছুই মুখে দিসনি। চল আগে কিছু খেয়ে নিবি, তারপর আমার ফ্ল্যাটে চল। আজকে রাত্রে নার্সিংহোমে কাউকে থাকতে দেয় না। কোনো উত্তর না দিয়ে সোনিয়া হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর ঝিমলির দুটো হাত ধরে বলল, তুই একটা কাজ করতে পারবি? কি? আমার সাথে একবার দিদির ফ্ল্যাটে যেতে পারবি? না যাওয়ার কি আছে? তোরই অবদান আমি কোনোদিনও ভুলবো না। এ কি বলছিস সোনিয়া? তানিয়া দিদি কি আমার দিদি নয়? তানিয়ার ফ্ল্যাটের চাবি সোনিয়াকে কোনো মতেই দিতে চাইল না কেয়ারটেকার। সে বলছিল পুলিশই চাবি নিয়ে গেছে। শেষে পুলিশ অফিসার অর্ণবের দেওয়া কার্ড থেকে মোবাইল নাম্বারটা দিয়ে সোনিয়া তাকে ফোনে ধরল। কিছুক্ষণের মধ্যেই অর্ণব এসে হাজির হলো। কেয়ারটেকারকে বুঝিয়ে সে সোনিয়ার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিল। অর্ণব চলে যাওয়ার পরই সোনিয়া আর ঝিমলি তানিয়ার ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাটের দরজাটা খুলতেই এক অজানা আতঙ্কে ঝিমলি চমকে উঠল। ভিতর থেকে যেন একটা অদৃশ্য তরঙ্গ এসে তার শরীরকে ঝাঁকিয়ে দিল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন কিছু সংকেত দিচ্ছে। সারা শরীর শিহরিত হয়ে উঠল। সোনিয়া ভেতরে পা ফেলার মুহূর্তেই ঝিমলি তার হাতটা টেনে ধরল। সোনিয়া অবাক হয়ে ঝিমলির দিকে তাকাতেই সে বলে উঠল, খবরদার সোনিয়া, ভিতরে একদম যাবি না। ভিতরে নিশ্চয়ই কোনো কিছু আছে। একটা অশুভ শক্তির উপস্থিতি আমি অনুভব করতে পারছি। কথাগুলো শুনেই সোনিয়া থমকে দাঁড়িয়ে গেল। কি যাতা বলছিস? তুই বোধহয় জানিস না, আমি একজন প্যারানর্মাল এক্সপার্ট। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সংকেত দিচ্ছে ওই ফ্ল্যাটের ভিতরে প্রচুর নেগেটিভ এনার্জি আছে। সুতরাং ভেতরে ঢোকা একদম অনুচিত হবে। যে কোনো সময় যা খুশি হতে পারে। তার মানে তুই বলতে চাস এই ফ্ল্যাটে কোনো অলৌকিক শক্তি আছে? অবশ্যই আছে, তবে সেটা অশুভ শক্তি। তাহলে কি দিদি এসব কাণ্ড ওই অশুভ শক্তির প্রভাবেই করেছে? আমার তো তাই মনে হচ্ছে। জলদি দরজাটা বন্ধ কর। তুই আমার সাথে আমার ফ্ল্যাটে চল তো। কাল সকালেই তোকে আমি একজনের কাছে নিয়ে যাব। এইসব ব্যাপারে তিনি হয়তো সব কিছু ঠিকঠাক বলতে পারবেন। ঘিঞ্জি জনবসতিপূর্ণ মুম্বাইয়ের চৌপট্টি এলাকা। চারিদিকে লোকজন গিজগিজ করছে। ঝিমলি সোনিয়াকে নিয়ে একটা পুরনো রংচটা ছোট দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অন্ধকার পলেস তারা খসা আঁকা বাঁকা ছোট সিঁড়ি বেয়ে তারা দুজনেই বাড়িটার দোতলায় উঠে এল। বহু পুরনো কড়িবর্গার তৈরি বাড়িটা নিজের আভিজাত্য বজায় রাখার জন্য যেন প্রাণপণ লড়াই করছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনের দরজায় উর্দু ভাষায় লেখা একটা সাইনবোর্ড। ঝিমলি দরজা ঠেলে সোনিয়ার হাত ধরে ভিতরে ঢুকল। বাড়ির ভিতরের বারান্দার চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ছড়ানো রয়েছে। একটা বড় টেবিলে ছড়ানো ছেটানো নানান প্রাণীর হাড়গোড়, সঙ্গে ছোট বড় আকারের অনেক ক্রিস্টাল বল। ঝিমলি সোনিয়াকে সামনে থাকা একটা চেয়ারে বসতে বলল। তারপরই সে মিরাজ বাবা, মিরাজ বাবা বলে হাঁক দিল। কোথাও একটা খুসখুসে গলার কাশির শব্দ শোনা গেল। বারান্দার ভিতরের ঘর থেকে একজন বয়স্ক মানুষ ধীর পায়ে বাইরে বেরিয়ে এলেন। তাঁর এক মুখ লম্বা সাদা দাড়ি, মাথায় ফেজ টুপি, পায়জামা পাঞ্জাবি পরে থাকা মানুষটি বোধহয় মুসলিম। ঝিমলি কিছু বলার আগেই তিনি হাত দেখিয়ে বাঁধা দিলেন। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করলেন।
সঙ্গে সঙ্গে টেবিলে থাকা সমস্ত ক্রিস্টাল বলগুলো সচল হয়ে গড়াগড়ি খেতে লাগলো। হাড়গোড়গুলো কাঁপতে কাঁপতে নিজেদের অবস্থান পরিবর্তন করল। সোনিয়া এইসব দেখে শুনে অবাক হয়ে গেল। মিরাজ বাবা চোখ খুলে উদ্ভ্রান্তের মতো চিৎকার করে বলে উঠলেন, मारन शक्ति उसे कोई नहीं बचा सकता। वो काली शक्ति उसका शरीर निकाल लेगी। उसको बचाना नामुमकिन है। वो जैसा बोलेगा अब वो वैसा ही करेगा। काली शक्ति किसी को भी नहीं छोड़ती। মিরাজ বাবার কথাগুলো শুনেই সোনিয়া উচ্চস্বরে কেঁদে উঠল। তারপর দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ঝিমলি সোনিয়ার কাণ্ড দেখে হতবম্ব হয়ে গেল। সে সোনিয়ার পিছু পিছু দৌড়ে নামতে লাগলো, কিন্তু কোনো মতেই সে সোনিয়ার নাগাল পেল না। ঝিমলি নিচে নেমে সোনিয়া, সোনিয়া বলে চিৎকার করতে লাগলো। রাস্তায় চলতে থাকা লোকগুলো তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। সে হঠাৎ দেখল একটা চলন্ত অটো রিকশায় সোনিয়া বসে আছে। অটোটা মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে যেন ভ্যানিশ হয়ে গেল। ঝিমলি হতবম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওপরে উঠে দেখল মিরাজ বাবা শান্ত হয়ে বসে আছেন। ঝিমলিকে আসতে দেখে তিনি ইশারা করে সামনে বসতে বললেন। মিরাজ বাবার সামনে বসে সে জিজ্ঞাসা করল, বাবা ये सब क्या है बाबा? বাবা মুচকি হেসে বললেন, सब काला जादू का खेल है बेटी। वो शक्ति जो इस्तेमाल करेगा वक्त आने पर वो शक्ति उसी को निकाल लेगी। तुम्हारी जो सहेली थी वो सब जानती है, इसीलिए वो चली गई। मतलब मेरी सहेली ने काला जादू का प्रयोग किया है? वो तो मालूम नहीं, लेकिन जिसके लिए तुम लोग यहाँ आए थे वो बेखूबी से काला जादू का प्रयोग करके खुद को बहुत ऊंचाई तक पहुंचाया है। उसी का नतीजा अब वो भुगत रहा है। ঝিমলি যেন আকাশ থেকে পড়ল। তাহলে তানিয়া দিদির সাফল্যের পিছনে কি কালো তন্ত্র শক্তির হাত আছে? তানিয়া দিদি কি তাহলে কালো জাদুর তন্ত্রমন্ত্র করে? আর সেই ব্যাপারটা সোনিয়া ভালো মতোই জানে। নার্সিংহোমের বাইরে ঠিক থেকে ভিড়। তানিয়ার ফ্যানেরা তাদের প্রিয় অভিনেত্রীর খবর নেওয়ার জন্য ভিড় জমিয়েছে। তানিয়ার অনুদানে চলা বেশ কয়েকটা এনজিওর প্রতিনিধিও এসেছে। তানিয়ার দ্রুত আরোগ্য কামনায় তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। অটো থেকে তাড়াতাড়ি নেমে সোনিয়া প্রায় দৌড়ে নার্সিংহোমে ঢুকল। কেবিনের কাছে এসেই সে দেখল শুভ্রা বসে আছে। সোনিয়া তাকে দেখে একটু অবাকই হলো। মনে মনে সে বলল, আরে এ আবার কি উদ্দেশ্যে এখানে এসেছে? সোনিয়াকে দেখেই শুভ্রা এগিয়ে এলো, মুখে দুঃখের ভাব ফুটিয়ে বলল, চিন্তা করো না, তানিয়া ঠিক সুস্থ হয়ে উঠবে। বেশ কয়েকদিন হয়ে গেল। আগের থেকে তানিয়া একটু সুস্থ আছে। তার ডান হাতের শিরা কোনো ধারালো অস্ত্রতে ছিন্ন হয়েছে। নিশ্চয়ই হাতের শিরা কেটে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু কেন? মুম্বাইয়ের ভার্সোভা খুবই পজ এলাকা। বলিউডের অনেক তাবর তাবর ব্যক্তিত্ব এইখানে বসবাস করে। তানিয়ার ফ্ল্যাটের অদূরেই শ্মশান, মেট্রোপলিটনের হাইটেক শ্মশান। কিন্তু রাতের গভীর অন্ধকারে সেই শ্মশান ভূমি যেন রহস্যময় হয়ে উঠেছে। চণ্ডাল বাবা শ্মশানের এক ধারে চুপচাপ বসে আছে। আজ অমাবস্যার পুণ্য লগ্ন, অশুভ শক্তিদের জাগ্রত হওয়ার দিন। চণ্ডাল বাবা সাধন ক্রিয়ার জন্য
সেই যুবতীর অপেক্ষা করছে। ওই যুবতীকে সে কালো তন্ত্র সাধনার সমস্ত কিছু শিখিয়েছে। সাধনার পরিপূর্ণতা পাওয়ার সময় এখনো তার আসেনি। শত্রু নিপাতের প্রতিশ্রুতি দিয়েই চণ্ডাল বাবা ওই যুবতীকে তার সাধিকা হওয়ার জন্য রাজি করিয়েছে, তাকে সাধনার সঙ্গী বানিয়েছে। পরিপূর্ণ শক্তি অর্জন করতে পারলে তবেই সে কালো তন্ত্রের একচ্ছত্র অধিপতি হবে। অশুভ শক্তিকে কাজে লাগিয়ে সে জগতের সমস্ত কিছু হস্তগত করতে পারবে। কিন্তু সেই শক্তি পাওয়া তখনই সম্ভব হবে যখন তার সাধিকা নিবিষ্ট মনে তার সাধন শক্তি গ্রহণ করবে এবং নিজের সাধন শক্তি তাকে দান করবে। ইলেকট্রিক চুল্লি তিনটের সামনে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর আভা শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেগুলোর সামনেই যা গুটি কয়েক লোকজন দেখা যায়। এছাড়া জনমানুষহীন শ্মশানের পরিবেশ নিঝুম। এই সময়টাই সাধনা করার পক্ষে মোক্ষম সময়। কারোর পায়ের শব্দে চণ্ডাল বাবা সচকিত হয়ে উঠল। মৃদু হাঁক দিয়ে সে বলল, শুভ্রা এসেছিস? গুটি গুটি পায়ে শুভ্রা এগিয়ে এসে ফিসফিসে গলায় বলল, এসেছি, কিন্তু আমি আর আপনার সাথে সাধনা করব না। কেন রে, কি হলো? শুভ্রা চণ্ডাল বাবার মুখোমুখি দাঁড়িয়ে জোর গলায় বলে উঠল, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আপনি আমাকে সব সব মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। চণ্ডাল বাবা হো হো করে হেসে উঠল। এ তুই কি বলছিস? বল তো দেখি, আমি তোকে কি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি? আপনি যে সব কথা বলেছেন তার একটাও সফল হয়নি। সমস্ত কাজ বিফলে গিয়েছে। আমি আপনার কথা মতো সমস্ত কাজ করেছি, অথচ অথচ তার ফল ভোগ করছে নাতাশা। আমি যেমন ছিলাম ঠিক সেরকমই রয়ে গিয়েছি। শুনেছিস তো, সাবুরের ফল মিঠা হয়। আর কত সবুর করবো বলতে পারেন? কলকাতায় তানিয়া আমার ওপরে কালো শক্তির প্রভাব খাটিয়ে আমাকে মানসিক বিকারগ্রস্ত করেছিল। আমি শারীরিক ও মানসিক যন্ত্রণা পেয়ে মরমে মরতে লাগলাম। আমাকে অবনতির পথে ঠেলে দিয়ে সে একটু একটু করে উন্নতির শিখরে পৌঁছে গেল। তখন থেকে তো সবুর করেই আছি। বদলা নেওয়ার জন্যই আমি মুম্বাই এসেছি এবং আমার সমস্ত কিছু আপনার হাতে সমর্পণ করেছি। তবু এখনো বলছে সবুর করতে। চণ্ডাল বাবা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, তোর এই জ্বালনের জন্যই আমি তোকে সাধিকা বানিয়েছি। তুই তো কালো বিদ্যার সমস্ত কিছু জেনেছিস। এক এক করে তানিয়ার চারপাশে মারণ শক্তির ঘুঁটি সাজিয়েছিস। তবুও কেন তোর মনে এত দ্বন্দ্ব? অজগর যেমন একটু একটু করে নিজের শরীর দিয়ে জড়িয়ে কোনো বড় শিকারকে পেঁচিয়ে ফেলে, শুভ্রা ঠিক সেই রকমই তানিয়াকে একটু একটু করে মারণ শক্তির পেঁচে পেঁচিয়ে ফেলেছে। মুম্বাইয়ে তানিয়ার সঙ্গে প্রথম দেখার দিনই পার্টিতে সে কালো বিদ্যার প্রয়োগ শুরু করেছে। ওয়েটারের হাত থেকে তানিয়ার পানীয় নিয়ে সুচতুরভাবে তার মধ্যে নিজের আঙুল কেটে রক্ত মিশিয়ে দিয়েছে। তারপরই তানিয়ার জন্মদিনে তার ফ্ল্যাটে মারণ শক্তির বীজ বপন করতে সে সক্ষম হয়েছে এবং সেই রাতেই তানিয়ার বয়ফ্রেন্ড রাঘবের শরীরে নিজের কালো জাদুর শক্তির প্রভাব খাটিয়ে মারণ ব্যাধির বীজ বপন করেছে। বাড়িতে তাকে ড্রপ করার সময় গাড়ির মধ্যেই সে রাঘবের অসাবধানতায় তার মাথা থেকে কিছু চুল ছিঁড়ে নিয়েছিল। ব্যাস, তারপরই সেই চুলগুলোকে কাজে লাগিয়ে কালো বিদ্যার সাধনা করে রাঘবকে একেবারে মৃত্যু পথযাত্রী করে তুলেছে। তারপর থেকেই রাঘব শয্যাগত। কোনোভাবেই সে চলাফেরা বা কথাবার্তা বলতে পারছে না। রাঘব এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। সেই সুযোগেই ওই কালো শক্তি
তানিয়াকে বিভ্রান্ত করে তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। কিন্তু কিছু একটা শক্তি তানিয়াকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু সেই শক্তিটা ঠিক কি? কি এত চিন্তা করছিস? চণ্ডাল বাবার ডাকে শুভ্রার হুঁশ ফিরল। তারপর সে জিজ্ঞাসা করল, আপনার কাছ থেকে শেখা মারণ বিদ্যা আমি সুচারুভাবে তানিয়ার ওপরে প্রয়োগ করেছি, তবু সে এখনো কিভাবে বেঁচে আছে? আর হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনি নাতাশাকে এমন কি করলেন হ্যাঁ, যে সে এখন আমার থেকেও বেশি বাইট পাচ্ছে? এর উত্তর আমাকে আগে দিতে হবে, তবেই আমি আপনার পরবর্তী স্তরের সাধনার সাধিকা হব। চণ্ডাল বাবা শুভ্রার কথা শুনে এই শেষে শব্দে মৃদু হুঙ্কার দিয়ে বলে উঠল, তুই কি আমাকে হুমকিয়ে দিচ্ছিস? তবে শোন, তোর জন্যই আমি ওই কালো শক্তিকে আহ্বান করেছি। আমার কথার অবাধ্য হলে ওই মরণ শক্তি তোর উপরেই আমি প্রয়োগ করব। তখন দেখব তোকে কে বাঁচায়। কথাগুলো শুনে শুভ্রা এবার একটু ভয় পেয়ে গেল। আমতা আমতা করে সে বলল, আমি আপনাকে হুমকি দিচ্ছি না, কিন্তু কিন্তু আমার প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতেই হবে বাবা। আপনি আপনি ভালোভাবে জানেন ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাধনা করলে সেই সাধনা কোনোভাবে সিদ্ধ হয় না, তাই না? তবে শোন, আমরা যে মরণ শক্তির প্রয়োগ করছি তার নেগেটিভ এনার্জি থেকে সৃষ্টি। মানুষের শরীরে থাকা ষড়রিপু নেগেটিভ এনার্জিকে শক্তিশালী করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ বা অহংকার এবং মাৎসর্য বা হিংসে, মানুষের এই অপগুণগুলো নিয়েই ষড়রিপু। তারা মানুষের শরীরের চোরা শত্রু। মারণ শক্তি এদের দ্বারাই পরিচালিত হয়ে দেহের সমস্ত অংশকে তিলে তিলে ধ্বংস করে। কালো তন্ত্রের দ্বারা যে আত্মাকে আমরা আহ্বান করেছি সে তানিয়ার সঙ্গে ছায়ার মতো সব সময় লেগে আছে। তাকে মোহে ফেলে পাগল করে আত্মহত্যা করার জন্য মদত দিয়েছে। সে রাঘবের কাম ইচ্ছার মনোবাসনাকে কাজে লাগিয়ে তারই রূপ ধরে তানিয়ার সঙ্গে সঙ্গম করেছে, অর্থাৎ তাকে কামের ফাঁদে ফেলেছে। তার শরীরের সমস্ত অঙ্গে সে জড়িয়ে আছে। এখন তানিয়া পুরোপুরি তার বশে। চণ্ডাল বাবার কথাগুলো শুনেই শুভ্রা বলে উঠল, এই সবই তো আমি জানি, কিন্তু আমার আসল প্রশ্নের উত্তর কোথায়? চণ্ডাল বাবা মৃদু ধমক দিয়ে বলল, ওরে পাগলি, তুই বুঝছিস না কেন? নাতাশার মনে তানিয়ার প্রতি যে ক্রোধ জন্মেছিল তা সম্পূর্ণ সাধন ক্রিয়া করে আমি ওই আত্মার মধ্যে পরিচালিত করেছি। নাতাশার মনে এখন কোনো ক্রোধ নেই। তানিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাতাশা। সুতরাং তানিয়ার অসুস্থতার জন্য সে একটু বেশি বাইট পাচ্ছে। তোরও নাতাশার মনের হিংসে অর্থাৎ মাৎসর্য গুণ আর ক্রোধের কারণে এবং তানিয়ার নিজের অহংকার ও লোভের জন্যই ওই আত্মা বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এখন তানিয়ার পুরো শরীর মারণ শক্তির প্রভাবে ষড়রিপুর ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে আছে। শুভ্রা একটু রাগান্বিত স্বরে বলল, সাধন ক্রিয়া করেছেন মানে? আপনি নাতাশার সাথে আমার মতো সম্পর্ক করেছেন? চণ্ডাল বাবা হো হো করে হেসে উঠে বলল, ওরে পাগলি, সাধনাতে একজনের প্রতি আর একজনের বিশ্বস্ততার খুবই প্রয়োজন। তবেই তো সেই সাধনা থেকে সৃষ্টি শক্তি বলবান হয়। মনে রাখবি, অসৎ কাজ করতে গেলেও সাধ মনোবৃত্তি রাখা প্রয়োজন। শুভ্রা গলার স্বর একটু নিচু করে বলল, বুঝলাম। एक बात याद रखिस, दिए बुझने से पहले एक बार जी जान से जल उठती है।
ঝিমলি মিরাজ বাবার বাড়ি থেকে বেরোনোর মুখেই সোনিয়া তাকে ফোন করল। তানিয়ার অবস্থা খুবই খারাপ। ফোনে সোনিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে বারবার ঝিমলিকে বলছে তানিয়াকে বাঁচানোর কথা। ঝিমলি তাকে আশ্বস্ত করে বলল, আমি দেখছি মিরাজ বাবার সাথে কথা বলে যদি তিনি কিছু বলতে পারেন। মিরাজ বাবাকে কথাগুলো বলতেই তিনি বলে উঠলেন, अंधेरा कितने भी ताकतवर क्यों ना हो, दुनिया में अंधेरा कभी कायम नहीं हो सकता। अंधेरा को चीर के उजाला एक दिन फैलता जरूर है। তারপরই তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন। ঝিমলি তার সামনে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরেই মিরাজ বাবা চোখ খুললেন। তিনি খুব উত্তেজিত হয়ে ঝিমলিকে বললেন, बेटी जल्दी चल, नहीं तो वो उसे अभी मार डालेगा। নার্সিংহোমের বাইরে তখন হুড়হুড়ি চলছে। তানিয়ার ফ্যানেরা কোনোভাবে বুঝতে পেরেছে তাদের প্রিয় অভিনেত্রীর জীবন সংকটাপন্ন, তাই তারা সেখানে ভিড় জমিয়েছে। সাংবাদিকরা ভিড়ের মাঝে বুম নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। মিরাজ বাবা আর ঝিমলিকে আসতে দেখেই সোনিয়া দৌড়ে এসে মিরাজ বাবার পায়ে পড়ে গেল। তারপর কাঁদতে কাঁদতে বলল, বাবা, মেরে দিদি কো বাঁচালো। মিরাজ বাবা তাকে দুহাতে ধরে উঠিয়ে বললেন, मत सोच इतना, मैं तेरी दीदी को बचाने के लिए पूरा कोशिश करूंगा। হঠাৎ করেই মিরাজ বাবা যেন কিছু বুঝতে পারলেন। তিনি সেইখানে একটা পজিটিভ এনার্জির তরঙ্গ অনুভব করলেন। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি হাত জোড় করে বিড়বিড় করে কারোর উদ্দেশ্যে বললেন, आपका मुंबई में स्वागत है। आपने बहुत अच्छा काम किया। मेरे आने से पहले ही आपने उसे बचा लिया। ঝিমলি আর সোনিয়া অবাক হয়ে মিরাজ বাবাকে দেখতে লাগলো। তিনি যেন অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছেন। ঝিমলি তাঁর দিকে তাকিয়ে বলল, बाबा, आप किससे बात कर रहे हैं? তিনি মুচকি হেসে বললেন, वक्त आने पर सब जान जाओगे। अब डरने की कोई बात नहीं, वो आ गए हैं। अब कोई काला शक्ति कुछ नहीं बिगाड़ सकती। চণ্ডাল বাবা তার সামনে থাকা সাধন সামগ্রীগুলো দুই হাতে ছড়িয়ে দিয়ে সরসে হুঙ্কার দিয়ে বলে উঠল, না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার সাধনা এভাবে ভঙ্গ হতে পারে না। কে এই সাধক যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়তে এসেছে? আমার এতদিনের সাধনা বিফল হতে পারে না। তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না। আমার বাড়া ভাতে তুমি চাই দিতে এসেছ, এর ফল तुमको भुगतना ही पड़ेगा। রাগে গড় গড় করতে করতে আলখাল্লার পকেট থেকে কাঁচার পুড়িয়াটা বের করলো। না না না, কেন আমি মনোসংযোগ করতে পারছি না? এ কোনো মতেই সম্ভব না। কি এমন শক্তি যে আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? কে এই সাধক? গভীরে, আরো গভীরে যেতে হবে। মাছের চোখের দৃষ্টি চাই। ঘোলা জলেও মাছ যেমন সব কিছু দেখতে পায়, ঠিক সেই রকম আমাকেও দেখতে হবে। চণ্ডাল বাবা কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে ধ্যানের আরো গভীরে প্রবেশ করল। পাখি আশার ভিতর অসীন পাখি এমনি গুনগুন করতে করতে ভবানী তার সবসময়ের সাথী ডমরুর সঙ্গে ধীর পায়ে অবসন্ন মনে রাস্তায় হেঁটে চলেছে।
তার মন ভালো নেই। একনিষ্ঠ এক ভক্তের বাবার পরলৌকিক ক্রিয়ার নিমন্ত্রণ রক্ষা করতে সে পাশের গ্রামে গিয়েছিল। মানুষের জন্ম, মানুষের মৃত্যুর নিয়ন্ত্রণ আছে একমাত্র বিধাতারই হাতে। ভবানী একটু আনমনা হয়ে কথাগুলো বলতেই ডমরু তাকে জিজ্ঞেস করল, বাবা ঠাকুর, বিধাতা কিভাবে মানুষের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করে? ভবানী মুচকি হেসে বলল, ওরে পাগল, মানুষের কর্মই তো মানুষের বিধাতা। এই পৃথিবীতে মানুষ কর্ম সম্পাদন করার জন্যই জন্মগ্রহণ করে এবং কর্ম সম্পাদনের শেষেই সে মৃত্যুবরণ করে। আপনার কথাটা আমি ঠিক মানতে পারলাম না বাবা ঠাকুর। অনেকেই তো তার কর্ম সম্পাদন করার আগেই এই জগৎ সংসার থেকে বিদায় নেয়। ভবানী স্থির দৃষ্টিতে ডমরুর দিকে তাকিয়ে বলল, তোকে কে বলেছে মানুষ তার কর্ম সম্পাদন নিজের ইচ্ছায় করে? এই পৃথিবীর সমস্ত কিছু একটা নির্দিষ্ট আবর্তের মধ্যেই চলে রে। মানুষের কর্ম সেই আবর্তেই নির্দিষ্ট হয়। তাই মানুষের কর্ম কোথায়, কখন, কিভাবে শুরু হবে আর কোথায় বা শেষ হবে তা সে নিজেও জানে। দুইজনে কথা বলতে বলতে কুঁড়ের প্রায় কাছাকাছি চলে এসেছিল। দূর থেকেই ভবানী কুঁড়ের সামনে একটা প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখল। একজন মহিলা ও দুজন পুরুষ সেখানে পায়চারি করছে। তাদের দেখেই ভবানী খুব বিরক্ত হলো। সে ডমরুকে বলল, ওই দেখ, আবার কেউ এসে হাজির হয়েছে। দেখ বাবা, আমার মনটা আজ খুব খারাপ। তুই ওদের কাছে গিয়ে বল আজ আর আমার সাথে দেখা হবে না। ভবানীর কথা শুনে ডমরু হন হন করে এগিয়ে গেল। ভবানী ধীরে সুস্থে বিক্ষিপ্ত পায়ে এগোতে লাগল। ইতিমধ্যে ডমরু কুঁড়ের কাছে পৌঁছে গিয়েছিল। ভবানী দূর থেকে দেখতে পেল ওই মহিলা ডমরুকে যেন কিছু বলছে। ডমরু হাত নাড়িয়ে তার কথার উত্তর দিচ্ছে। ভবানী প্রায় কাছাকাছি চলে এসেছে। তার মধ্যেই ডমরু ওই মহিলাকে আঙুল দিয়ে ভবানীর দিকে ইশারা করল। ভবানী দীর্ঘশ্বাস ফেলে বলল, হে ভগবান, ডমরুকে দিয়ে যদি কোনো একটা কাজ। ডমরু ভবানীর দিকে ইশারা করা মাত্রই ওই মহিলা ভবানীর দিকে হাত জোর করে বাবা, বাবা বলে চিৎকার করে দৌড়ে এগিয়ে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে ভবানীর শরীরটা কেমন যেন শিহরিত হয়ে উঠল। তার কেন এমন হলো সেটা ঠিকঠাক বুঝতে না পারলেও ভবানী এটা বুঝতে পারল যে কোনো অশুভ শক্তি তার চারপাশে ঘোরাফেরা করছে। সে সচকিত হয়ে উঠল। ওই মহিলা কাছাকাছি আসতেই ভবানী বজ্রনাদে ধমক দিয়ে বলল, দাঁড়ান, আর এগিয়ে আসবেন না। ওইখান থেকেই বলুন আপনার কি সমস্যা। মহিলা কিছু বলার আগেই ডমরু হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, বাবা ঠাকুর, ইনি এই মুম্বাইয়ের নাম করা হিরোইন তানিয়া মিত্রের মা। ডমরুর কথা শুনে ভবানী খুব অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, যার শারীরিক অসুস্থতার কারণে সারা দেশের মানুষের মনে উথাল পাথাল চলছে, সেই ডার্ক সাইটে হিরোইন তানিয়ার মা হঠাৎ করে আমার কাছে কি জন্য এসেছে? ইতিমধ্যে ওই দুইজন পুরুষও পায়ে পায়ে এগিয়ে এলো। তাদের একজনকে ভবানী চিনতে পারল। ভবানীকে দেখতে পেয়েই সে হাত জোর করে বলল, প্রণাম বাবা ঠাকুর, আমাকে চিনতে পারছেন? ভবানী একটু বিরক্ত হয়ে বলল, বিলক্ষণ চিনতে পারছি, তুমি সেই টিভির লোক। লোকটা মুচকি হেসে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার নামই অমলেন্দু। আপনার জীবনে নিয়ে তৈরি করা স্টোরিটা টিভিতে দেখেই ম্যাডাম আমার সাথে যোগাযোগ করেছেন। উনি ফিল্ম স্টার তানিয়া মিত্রের মা অনুরাধা দেবী, আমার পূর্ব পরিচিত। ম্যাডাম বারবার আপনার কাছে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন, তাই আমি ওনাকে আপনার কাছে নিয়ে এলাম। ভবানী একটু নিচু স্বরে বলল, সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে হঠাৎ
এইভাবে আসার কারণটা ঠিক কি সেটা তো বুঝলাম না। বাবা, আপনি হয়তো শুনেছেন ওনার মেয়ে তানিয়া সুইসাইড করতে গিয়েছিল। সে এখন মুম্বাইয়ের এক নার্সিংহোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতটা বলেই অমলেন্দু অনুরাধা দেবীর দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি বাবাকে বাকিটা একটু বলুন না। অনুরাধা দেবী বিহ্বল হয়ে ভবানীর পায়ে পড়ে কেঁদে উঠে বললেন, বাবা, আমার মেয়েকে বাঁচান। আমার মেয়ে কিছুতেই আত্মহত্যা করতে পারে না। আমার মেয়ের নিশ্চয়ই গুপ্ত শত্রু আছে যে তার উপর তন্ত্র মন্ত্র করেছে। ভবানী তাকে ধরে তুলে বলল, উঠুন মা, এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, শান্ত হন। এই দুনিয়ায় তন্ত্র মন্ত্র বলে কোনো কিচ্ছু হয় না। যা হয় সবই মানুষের কর্মফল। কর্মই মানুষকে এই দুনিয়ায় পরিচালিত করে। সুতরাং কর্মফলের কাছে তন্ত্র মন্ত্র, জাদু টোনা এসবই নস্যি। ডমরুকে অমলেন্দু, অনুরাধা দেবী ও তাদের গাড়ির ড্রাইভারকে কুঁড়ের ভেতরে নিয়ে যেতে বলল ভবানী। ভবানী কুঁড়ের ভেতর মা কালীর মূর্তির সামনে বসে অনুরাধা দেবীকে জিজ্ঞেস করলেন, মা, আপনার কেন মনে হচ্ছে যে আপনার মেয়ের উপরে কেউ তন্ত্রমন্ত্র করেছে? অনুরাধা দেবী সজল নয়নে বলে উঠলেন, আমার মেয়ের অনেক শত্রু, তার উন্নতিতে তারা জ্বলে পুড়ে মরছে। আমি এই ব্যাপারে একেবারে নিশ্চিত যে তাদের মধ্যে থেকেই কেউ আমার মেয়ের উপর তন্ত্র মন্ত্র করেছে। না হলে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন কেন আমার মেয়ে হঠাৎ করে আত্মহত্যা করতে যাবে? বাবা, এক্ষুনি আমার সাথে চলুন। মুম্বাই যাওয়ার সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। আমার মেয়েটাকে আপনি বাঁচান। না মা, মুম্বাই যাওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেয়ের ব্যবহার করা বা স্পর্শ করা কোনো জিনিস আমার কাছে নিয়ে আসুন। আমি এইখান থেকেই ধ্যান যোগে আপনার মেয়ের সঙ্গে যোগাযোগ করব। অমলেন্দু ভবানীর কথা শুনে খুবই আশ্চর্য হয়ে বলল, বাবা, এটা কি সম্ভব? সম্ভব অসম্ভবের কথা আমি বলতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। দেখাই যাক না কেউ কোনো তন্ত্রমন্ত্র করেছে কিনা। অনুরাধা দেবী তাঁর কানের সোনার দুলগুলো খুলে ভবানীর হাতে দিয়ে বললেন, এইগুলো আমার মেয়ের জিনিস, আমাকে পড়তে দিয়েছিল। দুলগুলো স্পর্শ করেই ভবানী যেন বিদ্যুৎপৃষ্ট হলো। তার শরীর যেন টলে উঠল। সঙ্গে সঙ্গে সে সোনার দুলগুলো মা কালীর পায়ের সামনে রেখে দিল। তারপর বলল, এখন আপনারা আসুন, কাল সকালে আবার আসবেন। এখন আমি মায়ের পূজায় বসবো। অনুরাধা দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন, বাবা, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ভবানী আনমনে চিৎকার করে বলে উঠল, জয় কালী, জয় কালী। সবার মঙ্গল করো মা গো, মা। গাড়িটা একটু এগিয়ে যেতেই ভবানী ডমরুকে হাঁক দিয়ে বলল, এই ডমরু, আমার পুজোর জিনিসগুলো জোগাড় কর, আমি এখনই মায়ের পূজায় বসবো। ডমরু একটু অবাক হয়ে পুজোর উপকরণগুলো জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। শুনছিলেন গল্প ষড়রিপুর ষড়যন্ত্র এর প্রথম পর্ব। ভবানীতান্ত্রিকের ভূমিকায় সৌরভ, রাঘব ও সিকিউরিটি গার্ডের ভূমিকায় পার্থ, তানিয়ার ভূমিকায় মৌ, অর্ণব দাস ও নাতাশার বাবার ভূমিকায় অভিজিৎ, শুভ্রার ভূমিকায় নবনীতা, মিরাজ বাবার ভূমিকায় ত্রিরূপ, নাতাশার ভূমিকায় ইরাবতী, সোনিয়ার ভূমিকায় মৌমিতা, ঝিমলির ভূমিকায় সৌমশ্রী, অনুরাধা দেবীর ভূমিকায় অর্পিতা, ডাক্তারের ভূমিকায় গৌরব,
ক্যামেরাম্যানের ভূমিকায় বাপি, গল্প পাঠ ডন্ডু, চণ্ডাল বাবা ও গল্পের সূত্রধর আমি সৌভিক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এছাড়াও ফেসবুকে আমাদের একটা পেজ খোলা হয়েছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা পারলে সেখানে একবার ভিজিট করে আসতে পারেন। আমরা গল্পের সমস্ত নোটিফিকেশন সেখানে সবথেকে প্রথমে শেয়ার করি। এবং অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে, কারণ ষড়রিপুর ষড়যন্ত্রের দ্বিতীয় পর্ব আসছে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।